নমস্কার সকলকে, আমার কথা শোনা যাচ্ছে? নমস্কার, শোনা যাচ্ছে। হ্যাঁ দিদি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে পড়ুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। আচ্ছা, আমরা আমার লাস্ট ক্লাসে প্রত্যয় পড়েছিলাম, তুমুন প্রত্যয়ের একটা গল্প পড়েছিলাম, পাশাপাশি এর আগের ক্লাসে তুমুন প্রত্যয়ের ডিটেলস পড়েছিলাম। তো আজকে আমরা একটা নতুন প্রত্যয় পড়ব, একটা নয় দুটো নতুন প্রত্যয় পড়ব যাদের ব্যবহার একই। বলেছিলাম তুমুন ছাড়া বাকি সব প্রত্যয়গুলো জোড়ায় জোড়ায় আছে, মানে দুইটা প্রত্যয়ের ব্যবহার একই থাকে কিন্তু প্রয়োগটা ভিন্ন হয়। মানে কোনো জায়গায় ওই জোড়ার একটা প্রয়োগ করতে হয়, আবার কোথাও অপরটা প্রয়োগ করতে হয়। সব জায়গায় সবগুলো প্রয়োগ করা যায় না, এরকম। তো আমরা আজকে নতুন দুইটা প্রত্যয় পড়ব, তোয়াচ আর লিয়প প্রত্যয়। তো ওটাতে যাওয়ার আগে তুমুন নিয়ে কারোর সমস্যা আছে, কোনো জিজ্ঞাসা আছে? তুমুন প্রত্যয় নিয়ে কি কারোর কোনো জিজ্ঞাসা আছে? থাকলে বলতে পারেন, আর যদি না থাকে আমরা নতুন প্রত্যয়ে যাব। কাল তুমুন সবাই পারেন, তাই তো? কেউ যেহেতু কিছু বলছেন না, আমি ধরে নিচ্ছি আপনারা তুমুন পারেন। তো আজকে আমরা তোয়াচ লিয়প শুরু করছি। আচ্ছা, তোয়াচ আর লিয়প এই দুইটা প্রত্যয় মূলত সবগুলো প্রত্যয় অসমাপিকা ক্রিয়ায় ব্যবহৃত হয়। এই দুটো প্রত্যয়ের প্রয়োগ হচ্ছে, আমরা বাংলায় বলি না যে আমি এই কাজটা করে তারপর বাড়ি যাব, বা আমি খেয়ে ঘুমাবো, এরকম একটা কাজ করে আরেকটা কাজ করব, এরকম বাক্য আমরা বলি। তো যখনই আমরা এরকম ভাব প্রকাশ করতে যাব যে একটা কাজ, বাক্যে দুইটা কাজ থাকবে, দুইটা কাজের মধ্যে একটা কাজ শেষ করে আমরা পরের কাজটা, সমাপিকা ক্রিয়াটা সম্পাদন করব, এরকম ভাব প্রকাশের ক্ষেত্রে ওই অসমাপিকা ক্রিয়াটাই আমাদের তোয়াচ বা লিয়প প্রত্যয় প্রয়োগ করতে হয়। তোয়াচকে তোয়া প্রত্যয় বলা হয়। তো তোয়াচ বা লিয়প কখন করব? বাংলা বাক্যে যখন খেয়ে, পড়ে, হেঁটে, ঘুমিয়ে, চলে এরকম শব্দ থাকবে, এরকম অসমাপিকা ক্রিয়া থাকবে, ওই ক্রিয়াগুলোকে অনুবাদ করতে আমাদের তোয়াচ বা লিয়প প্রত্যয় প্রয়োগ করতে হবে। সোজা কথা, যখন বাক্যে দুইটা ক্রিয়া থাকবে, একটা ক্রিয়া সমাপিকা থাকবে, একটা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া থাকবে, যেই ক্রিয়াটা আগে সম্পাদন করা হয় সেই ক্রিয়ায় আমাদের তোয়াচ প্রত্যয় বা লিয়প প্রত্যয় প্রয়োগ করতে হবে। দুইটা ক্রিয়া থাকবে, একটা ক্রিয়া আগে হবে, একটা ক্রিয়া পরে হবে। যেই ক্রিয়াটা আগে হবে সেটাই তোয়াচ বা লিয়প প্রত্যয় প্রয়োগ করতে হয়। তো অসমাপিকা ক্রিয়া কি, সেটা আমরা আগের ক্লাসে তুমুন প্রত্যয়ের ক্লাসে বলেছিলাম, এরপরেও আমি হালকা একটু বলে দিই। অসমাপিকা ক্রিয়া হচ্ছে আমরা যেই কাজটা মানে বলার পর, যেই ক্রিয়া বলার পর, যেই ক্রিয়ার কথা বলার পর শ্রোতার মনে আর কোনো প্রশ্ন থাকে না, আরও
আরও প্রশ্ন না থাকলে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যদি প্রশ্ন থাকে, প্রশ্ন বলতে শোনার আগ্রহ থাকে, ওই ক্রিয়াটাকে বলবো অসমাপিকা ক্রিয়া। যেমন আমি যদি উদাহরণ দিয়ে, আমি একটু আগে বললাম আমি খেয়ে বাড়ি যাব, আমি খেয়ে বাড়ি যাব, এই বাক্যে দুইটা ক্রিয়া আছে, একটা হচ্ছে খাওয়া, একটা হচ্ছে যাওয়া। তো আমি বাড়ি যাব, এই যাব বলার পর আমি কিন্তু চাইলে দাড়ি দিয়ে দিতে পারি, একটা কমপ্লিট বাক্য এখানে হয়ে যাচ্ছে। আমি বাড়ি যাব বললে শ্রোতা মানে আমি যাকে বলছি তার মনে বিস্ময় প্রকাশের মতো তেমন কিছু নেই, তার মনে আরও প্রশ্ন থাকতে পারে যে বাড়ি কখন যাব, আমার বাড়ি কোথায়, এরকম প্রশ্ন থাকতে পারে। কিন্তু এই বাক্যটা একটা কমপ্লিট বাক্য, এই বাক্যে আমরা চাইলেই কথা শেষ করে দিতে পারি। কিন্তু আমি যদি বলি আমি খেয়ে, এতটুকু বলে থেমে বসে থাকি, আমি খেয়ে এতটুকুই, তাহলে যে শুনছে সে কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে থাকবে যে এরপর আমি কি বলবো, খেয়ের পরে কি শব্দ বলবো, এটার জন্য আমার দিকে তাকিয়ে থাকবে। তার মানে আমি খেয়ে বললে, এতটুকু বলে আমি দাড়ি দিতে পারবো না, এই বাক্যটা কমপ্লিট হচ্ছে না। আমি খেয়ে এটা কোনো বাক্য হচ্ছে না। তো যেই ক্রিয়া বলার পর বাক্য কমপ্লিট হচ্ছে না, শ্রোতার মনে আরও শোনার আকাঙ্ক্ষা থাকে, সেই ক্রিয়াটা অসমাপিকা ক্রিয়া। তার মানে খেয়ে এটা একটা অসমাপিকা ক্রিয়া, আর যাচ্ছি বা যাব এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কারণ যাব বলার পর চাইলেই দাড়ি দিয়ে দেয়া যায়। তো যাচ্ছি এটা হচ্ছে বা যাব এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর খেয়ে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন বাক্যে দুইটা ক্রিয়া আছে, খেয়েটা আগে হবে, যাওয়াটা পরে হবে। তো যেই ক্রিয়াটা আগে হবে সেটাই আমাদের এই তোয়াজ বা লিয়ব প্রত্যয় প্রয়োগ করতে হবে। ফরম্যাটটা কি, খেয়ে, যে, হেঁটে, চলে এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা তোয়াজ লিয়ব প্রয়োগ করব। আপনি যদি এরকম বলেন যে আগের দিন তুমুন প্রত্যয়ের সময় আমরা পড়েছিলাম না যে আমি খেতে যাচ্ছি, আমি খেতে যাচ্ছি, এখানেও কিন্তু দুইটা ক্রিয়া আছে, খাওয়া একটা, যাওয়া একটা। এখানে খাওয়া ক্রিয়াটা আগে হবে না, অসমাপিকা ক্রিয়াটা আগে হবে না, বরং আমার যেই সমাপিকা ক্রিয়াটা আছে, সমাপিকা ক্রিয়াটার কারণ হচ্ছে অসমাপিকা ক্রিয়াটা। এই ক্ষেত্রে কিন্তু আমরা আবার তোয়াজ লিয়ব প্রয়োগ করতে পারবো না, কারণ ওই ক্ষেত্রে আমার তুমুনি প্রয়োগ করতে হবে। যদিও এটা অসমাপিকা ক্রিয়া, কিন্তু এটাতে তো আমার আগে পরের ব্যাপার নেই, বরং অসমাপিকা ক্রিয়াটা দ্বারা কারণার্থক বুঝাচ্ছে, কারণ বুঝাচ্ছে, সমাপিকা ক্রিয়া করার কারণ বুঝাচ্ছে। তো এই জন্য এই ক্ষেত্রে আমরা তুমুন প্রয়োগ করব। আর যখনই দুইটা ক্রিয়ার মধ্যে একটা আগে একটা পরে ঘটবে সেই ক্ষেত্রে আমরা তোয়াজ বা লিয়ব প্রয়োগ করব। এটা কি সবাই বুঝতে পেরেছেন? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, আপনি বুঝতে না পারলে আমি আপনাকে বুঝাবো। হ্যাঁ, কি বলছেন আরেকবার একটু বলুন। না, বলছিলাম এটা বুঝতে পেরেছি, ওই আগে যেটা বললেন যে তুমুনের, ওটা আরেকবার বলবেন, ওই লাইনটা একটু কম বুঝতে পেরেছি। তুমুন তো কারণার্থ, ওই যে কারণ যেটা, হ্যাঁ কারণের একটা কথা বললাম। হ্যাঁ, তুমুন প্রত্যয় আমরা গতদিন পড়েছিলাম না যে এই ক্ষেত্রেও দুইটা ক্রিয়া থাকবে, বাক্যে দুইটা ক্রিয়া থাকবে, কিন্তু অসমাপিকা ক্রিয়াটা এখানে কারণ অর্থে প্রয়োগ হবে সমাপিকা ক্রিয়ার। এই যে আমি আপনাকে উদাহরণ দিই, এই যে মোহন জল খেতে যাচ্ছে, এই যে ক্রিয়াটা, এখানে দুইটা ক্রিয়া আছে, খাওয়া একটা, যাওয়া একটা। এখানে কিন্তু খাওয়া আগে হবে, যাওয়া পরে হবে এরকম কোনো ব্যাপার নেই, বরং যাওয়ার কারণ, মানে আমার এখানে সমাপিকা কোনটা, যাওয়া, কারণ যাচ্ছে বলার পর চাইলে দাঁড়িয়ে দিয়ে দিতে পারি, কিন্তু জল খেতে বললে আমি দাঁড়িয়ে দিতে পারবো না, এটা অসমাপিকা ক্রিয়া। তো এই অসমাপিকা ক্রিয়াটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার কারণ, যাওয়ার কারণ হচ্ছে খাওয়া। তো এরকম ক্ষেত্রে আমরা অসমাপিকা ক্রিয়ায় তুমুন প্রত্যয় ব্যবহার করব, যখন অসমাপিকা ক্রিয়াটা আমার সমাপিকা ক্রিয়ার কারণ হবে, কারণ বোঝাবে, এই ক্ষেত্রে তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হবে। কিন্তু যখনই
কোনো কারণ টারণ বোঝাবে না, বরং দুইটা ক্রিয়া থাকবে, একটা ক্রিয়া আগে হচ্ছে আরেকটা ক্রিয়া পরে হচ্ছে, এরকম বোঝাবে। সেই ক্ষেত্রে আমাদের তোয়াজ বা লিয়ব প্রয়োগ করতে হবে। বুঝতে পেরেছেন? পেয়েছি, ধন্যবাদ। ঠিক আছে, আর কারুর কোনো জিজ্ঞাসা আছে? দিদি আমার আছে। হ্যাঁ বলুন। ওই তোয়াজ, এটা উচ্চারণটা আসলে এরকম কেন? এটা ভাঙলে আমরা পাই কয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ ও আকার। হ্যাঁ তাহলে তোয়া, কতে টাচ করতে হবে, ততে টাচ করতে হবে, ওটা পুরোপুরি হবে এর সাথে আকার, তোয়া হ্যাঁ। তোয়া এরকম, এজন্য এরকম শোনাচ্ছে আর কি। ও এটা তোয়াজ প্রত্যয় মনে হচ্ছে, মানে চ আছে এটার সাথে। এই তোয়াজ প্রত্যয়ের দুইটা নাম, তোয়াও বলে তোয়াচও বলে। তো এখানে আমি তোয়া লিখেছি, কিন্তু একে তোয়াজ প্রত্যয়ও বলা হয়, মানে চয় হসন্ত যোগ করেও লেখা হয় অনেক সময়। ও আচ্ছা, ঠিক আছে, আর কারোর কোনো জিজ্ঞাসা আর ওই আছে? লয় জফলা যেটা সেটা লিও। লিওপ, লিওপ, আচ্ছা, ল যোগ ইও লিও, এর সাথে তয় হসন্ত লিওপ। লিও। হ্যাঁ আর কারোর কোনো আচ্ছা, ঠিক আছে। জিজ্ঞাসা থাকলে বলুন। ব্যবহারটা কি সবাই বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারেন আপনাকে আমি বারবার বুঝিয়ে দেব, কোনো অসুবিধা নেই, কিন্তু বলতে হবে মুখ ফুটে। আচ্ছা, কেউ কিছু বলছেন না, আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে এই কথাগুলোই লেখা আছে, উদাহরণগুলো একটু দেখি আমরা, তাহলে আরও ক্লিয়ার হবে। প্রথমটা কি? সে খেলিয়া, আমি এখানে খেলিয়া বইয়ের ভাষায় লিখেছি, বইয়ে হচ্ছে সাধু ভাষায় লেখা আর কি, যে খেলিয়া, হাঁটিয়া, পড়িয়া, চলিয়া, এরকম থাকলে বাংলা বাক্যে সেই ক্ষেত্রে তোয়াজ বা লিয়ব প্রয়োগ করতে হয়। তো আমি বইয়ের ভাষায় লিখেছি, বাংলা নর্মালি যেভাবে চলিত ভাষায় বললে হচ্ছে সে খেলে আসছে, সে খেলে আসছে, এরকম। তো সাধু ভাষায় বললে সে খেলিয়া আসিয়াছে। তো এখানে দুইটা ক্রিয়া, একটা খেলিয়া মানে খেলে, আর আরেকটা হচ্ছে আসিয়াছে মানে এসেছে। তো দুইটা ক্রিয়ার মধ্যে সমাপিকা হচ্ছে এসেছে, সে এসেছে, এতটুকু চাইলে আমরা দাড়ি দিয়ে দিতে পারি। আর সে খেলিয়া, এতটুকুতে আমি চাইলে দাড়ি দিতে পারি না, কারণ বাক্যটা কমপ্লিট হচ্ছে না। তো খেলিয়াটা অসমাপিকা, আর আসিয়াছে এটা হচ্ছে সমাপিকা। এটা আমরা আইডেন্টিফাই করলাম। এবার দেখতে হবে অসমাপিকা ক্রিয়াটা কি কারণ বোঝাচ্ছে? না, আসার কারণ তো খেলা নয়, বরং খেলা শেষ করে সে এসেছে, তার মানে খেলাটা দ্বারা কারণ বোঝাচ্ছে না, তাই এটা তুমুন প্রত্যয় প্রয়োগ হবে না। তাহলে কি হবে? তাহলে এবার দেখি একটা আগে একটা পরে ঘটেছে কি না। হ্যাঁ, আসাটা পরে ঘটেছে, খেলাটা আগে ঘটেছে, তাহলে আমার তোয়াজ আর লিওপের সাথে মিলে গেল। তাহলে আমার এই দুইটার একটা প্রয়োগ করতে হবে। কোনটা করব এটাই আমরা পরে যাচ্ছি। এই দুইটার একটা প্রয়োগ করতে হবে, এতটুকু আমরা বুঝতে পারলাম। তারপর পরেরটা যদি দেখি, গুরুকে প্রণাম করিয়া এসো। দুইটা ক্রিয়া, একটা আসা একটা করা। প্রণাম করাটা একটা ক্রিয়া, আসাটা আরেকটা ক্রিয়া। এসো, এসোর পরে চাইলে আমি দাড়ি দিয়ে দিতে পারি, কিন্তু গুরুকে প্রণাম করিয়া এতটুকু বলে আমি দাড়ি দিতে পারি না। তাহলে করিয়াটা হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়া, আর এসো সমাপিকা ক্রিয়া। এবার ফিরে আসার কারণ কিন্তু প্রণাম করা নয়, বরং প্রণাম করা শেষ হলে আসবে। তো একটা আগে হবে একটা পরে হবে, এই ক্ষেত্রে তোয়াজ লিয়ব প্রয়োগ করতে হবে। তো অসমাপিকা ক্রিয়াটাই তোয়াজ বা লিয়ব প্রয়োগ করব, তুমুন হবে না, কারণ এটা কারণ বোঝাচ্ছে না। তারপর পরেরটা কি? ইহা দেখিয়া দাও, বা চলিত ভাষায় বলে এটি দেখে দাও, এটি দেখে দাও। দুইটা ক্রিয়া, একটা দেওয়া একটা দেখা। দেওয়াটা দাও, দাও একা লিখলেও, মানে শুধু দাও লিখলেও এটা একটা বাক্য হয়ে যায়, দাড়ি দিয়ে দিতে পারি আমরা। কিন্তু
দেখিয়া, এটা দিয়ে কোনো বাক্য হয় না। ইহা দেখিয়া এটা কিন্তু কোনো বাক্য হয় না, ঠিক আছে? তো এই জায়গায় আমরা দাঁড়িয়ে দিতে পারবো না। দেখিয়াটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, দাওটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কিন্তু দেওয়ার কারণ কিন্তু দেখা নয়, দেখা শেষ হলে দেওয়া হবে, তাই তো? আগে দেখা হবে তারপর দেওয়া হবে, তাহলে একটা আগে হচ্ছে একটা পরে হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখাটা আগে হচ্ছে, দেখাটা অসমাপিকা ক্রিয়া, এটাই তোয়াজ বা লিয়প প্রয়োগ করতে হবে। লাস্ট, রাম পড়িয়া খেলিবে, মানে রাম পড়ে খেলবে। তো এই ক্ষেত্রে দুইটা ক্রিয়া, খেলা পড়া, পড়াটা অসমাপিকা ক্রিয়া, খেলাটা সমাপিকা ক্রিয়া। রাম খেলবে চাইলে দাঁড়িয়ে দিতে পারি, তো রাম পড়িয়া বা পড়ে এতটুকুতে দাঁড়িয়ে দিতে পারি না, তো এটা অসমাপিকা, আর খেলাটা হচ্ছে সমাপিকা। তো আমরা পড়াটা কি কারণ, খেলার কারণ? নিশ্চয়ই না। আগে পড়া হবে তারপর খেলা হবে, পড়া শেষ হলে খেলা হবে, পড়া আগে হবে খেলা পরে হবে। তো আগে পরের ব্যাপারটা চলে এলো, তার মানে তোয়াজ বা লিয়প প্রত্যয় কোথায় প্রয়োগ করব? অসমাপিকা ক্রিয়া। কারণ সমাপিকা ক্রিয়া তো আমরা নর্মালি লট, লং এগুলো প্রয়োগ করে করব, আমাদের এক্সট্রা হিসেবে আসছে এই অসমাপিকা ক্রিয়াগুলো। তাহলে এভাবে আমাদের দেখতে হবে দুইটা ক্রিয়ার মধ্যে অসমাপিকা ক্রিয়া কোনটা। এরপর দেখতে হবে অসমাপিকা ক্রিয়াটা কি কারণ বুঝাচ্ছে নাকি আগে পরের বিষয়টা আসছে। যদি কারণ বুঝায় সেই ক্ষেত্রে তুমুন প্রত্যয় প্রয়োগ করব, আর যদি আগে একটা হয় পরে আরেকটা হয়, মানে সমাপিকাটা পরে হয় আর অসমাপিকাটা আগে হয়, এই ক্ষেত্রে অসমাপিকা ক্রিয়াটায় আমার তোয়াজ বা লিয়প প্রত্যয় প্রয়োগ করতে হবে। তো এটা হলো তোয়াজ বা লিয়পের ব্যবহার। এবার আমাদের প্রশ্ন যে আমি কি তোয়াজ প্রয়োগ করব নাকি লিয়প প্রয়োগ করব, কোনটা প্রয়োগ করব? নাকি আমি দুইটাই প্রয়োগ করতে পারি যে কোনো আমার ইচ্ছা মতো? না, দুইটা ইচ্ছা মতো প্রয়োগ করতে পারবো না। এটা একটা নিয়ম আছে যে কখন আমি তোয়াজ প্রয়োগ করব, কখন আমি লিয়প প্রয়োগ করব। তোয়াজ প্রয়োগ করতে হয় হচ্ছে নর্মাল ধাতুগুলোর ক্ষেত্রে, যেমন খাদ, পট, লিক, হাস, এতদিন আমরা যত ধাতু পড়েছি এগুলোর ক্ষেত্রে তোয়াজ প্রয়োগ করতে হয়। লিয়প প্রয়োগ করতে হয় যখন ওই নর্মাল ধাতুগুলোর আগে উপসর্গ বসিয়ে নতুন ধাতু তৈরি হয়, তখন হচ্ছে আমাদের তোয়াজ প্রয়োগ না করে লিয়প প্রয়োগ করতে হয়। যেমন নম একটা ধাতু, নম মানে হচ্ছে প্রণাম করা। এখন নম ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত করলে এটার অর্থ নমস্কার করা বা প্রণাম করা। প্রণাম এটাও একটা ধাতু, কিন্তু মূল ধাতু তো নম ধাতু, এর আগে উপসর্গ বসালে আরেকটা নতুন ধাতু হয়, ওইটার অর্থ প্রণাম করা। তো নম ধাতুর আগে কোনো উপসর্গ নেই, তো এই ধাতুতে যদি আমাদের তোয়াজ বা লিয়প প্রয়োগ করার প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আমরা প্রয়োগ করব তোয়াজ, কারণ এটা সাধারণ ধাতু। কিন্তু প্রপূর্বক নম ধাতুতে যদি তোয়াজ বা লিয়প প্রত্যয় প্রয়োগ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা প্রয়োগ করব লিয়প প্রত্যয়, কারণ এর আগে উপসর্গ আছে। আচ্ছা, উপসর্গ জিনিসটা একটু বলি, এটা আপনারা জানেন, এরপরেও বলছি। উপসর্গ হচ্ছে কিছু শব্দাংশ যা ধাতুর আগে বসে নতুন ধাতু তৈরি করে, ঠিক আছে? এই যে ধাতুগুলো আমরা পড়ছি না এতদিন ধরে, প্রায় 5 মাস ধরে, 5 মাস রানিং আপনাদের, তো 5 মাস ধরে আমরা পড়ছি, এতগুলো ধাতু পড়েছি। খাদ, পট, লিক, হাস, চল, এরকম কত ধাতু পড়েছি। এই সবগুলো ধাতু হচ্ছে আমাদের উপসর্গ ছাড়া সাধারণ ধাতু, মূল ধাতু, ঠিক আছে? এগুলোর আগে পরা, উপ, সম, এরকম অনেকগুলো শব্দাংশ আছে, 21টা শব্দাংশ আছে। এই শব্দাংশগুলো বসে, এদের কোনো নিজের অর্থ নেই। এর কোনো অর্থ নেই, সম এর কোনো অর্থ নেই, তারপর আপ এদের কোনো অর্থ নেই, আং অর্থ নেই। এই শব্দাংশগুলো, অর্থহীন শব্দাংশগুলো ধাতুর আগে বসে একটা নতুন ধাতু তৈরি করে। তো তখন এটা তো আর মূল ধাতু থাকে না, একটা নতুন ধাতু তৈরি হয়।
তো ওই নতুন ধাতুতে যদি আমার তোয়াজ বা লিওপ প্রয়োগ করতে হয়, তখন আমার প্রয়োগ করতে হবে হচ্ছে লিওপ। আর সাধারণ ধাতুগুলোর ক্ষেত্রে আমরা প্রয়োগ করব তোয়াজ। এটা কি বোঝা গেল কখন তোয়াজ প্রয়োগ করব, কখন লিওপ প্রয়োগ করব? একটু জানাবেন। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন, মানে ব্যবহারটা বোঝা গেল কিনা, কখন তোয়াজ কখন লিওপ। একটু কনফিউশন হচ্ছে, আর একটু কি বলা যাবে, এটা গুলিয়ে ফেলেছে আর কি। হ্যাঁ, অবশ্যই বলা যাবে। কিছু ধাতু, মানে বেশিরভাগ ধাতু আছে যেগুলো মূল ধাতু, ঠিক আছে? এই যে খাদ, পাট, লিক, এগুলো মূল ধাতু। এর আগে কিছু এক্সট্রা যুক্ত নেই বা পরেও কিছু যুক্ত নেই, এগুলো মূল ধাতু। কিন্তু তো আমরা নই, যারা বৈয়াকরণিক আছে তারা এই ধাতুগুলোর আগে কিছু শব্দাংশ যুক্ত করে আরও নতুন নতুন ধাতু তৈরি করেছে। এই যে বাংলা একাডেমি নতুন নতুন শব্দ সংযোজন করে না, ঠিক তেমনই নতুন নতুন অনেক শব্দ তৈরি হয়েছে এই মূল ধাতুগুলোর আগে পরে বিভিন্ন শব্দাংশ যুক্ত করে করে অনেক ধাতু তৈরি হয়েছে। তো যেই ধাতুগুলো হচ্ছে মূল ধাতুর আগে কিছু শব্দাংশ এক্সট্রা বসিয়ে তৈরি, ওই ধাতুগুলো হচ্ছে উপসর্গযুক্ত ধাতু, ঠিক আছে? মূল ধাতু আগে যদি কোনো শব্দাংশ বসিয়ে নতুন ধাতু তৈরি হয়, ওই ধাতুটাকে বলা হয় উপসর্গযুক্ত ধাতু। এখানে উদাহরণ আছে দেখুন, নমস্কার করা হচ্ছে নম ধাতু, এটার আগে পরে কিচ্ছু নেই, এটা মূল ধাতু। আর আরও একটা ধাতু আছে নমস্কার করা অর্থে, এটা হচ্ছে প্রণম। এটা নম ধাতুর আগে উপসর্গ যুক্ত করে, নামক একটা শব্দাংশ যুক্ত করে তৈরি। নম ধাতুটা মূল ধাতু, এর আগে বসিয়ে আরও একটা ধাতু তৈরি করেছে বৈয়াকরণিকরা। এটার অর্থ প্রণাম করা বা নমস্কার করা। তো প্রণাম তো মূল ধাতু নয়, মূল ধাতুটা হচ্ছে নাম ধাতু। এটা থেকে উৎপত্তি হয়েছে প্রণম ধাতুর উপসর্গ যোগে। তো এরকম যেই ধাতুগুলো আছে যেগুলোর আগে এক্সট্রা শব্দাংশ বসিয়ে নতুন ধাতু তৈরি করা হয়েছে, এই ধাতুগুলোতে আমাদের যদি তোয়াজ বা লিওপ প্রত্যয় প্রয়োগ করার প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আমরা লিওপ প্রত্যয় প্রয়োগ করব। যেমন গুরুদেবকে নমস্কার করে এসো, এখানে নমস্কার করা নম ধাতু। আমাদের দুইটা ক্রিয়া আছে এখানে, নমস্কার করা আর আশা। আশাটা সমাপিকা ক্রিয়া, নমস্কার করাটা অসমাপিকা ক্রিয়া। নমস্কার করাটা আগে হবে, আশাটা পরে হবে। তো নমস্কার করায় যেহেতু অসমাপিকা ক্রিয়া এবং আগে নমস্কার করা হবে, তাই এটাই আমাদের তোয়াজ বা লিওপ প্রয়োগ করতে হবে। এখন তোয়াজ করব না লিওপ করব? তো নমস্কার করা তো নাম ধাতু, এটা আগে পরে কিচ্ছু নেই, এটা মূল ধাতু, তো এটাই আমরা তোয়াজ প্রয়োগ করব। আর পরের যেই উদাহরণটা আছে, গুরুদেবকে প্রণাম করে এসো, এক্ষেত্রেও প্রণাম করাটা অসমাপিকা, আশাটা সমাপিকা। এখন প্রণাম করাটা হচ্ছে আগে হবে, আশাটা পরে হবে। তো এটাতেও আমাদের তোয়াজ বা লিওপ প্রয়োগ করতে হবে। এখন তোয়াজ করব না লিওপ করব? নম তো মূল ধাতু ছিল, কিন্তু প্রণাম করা হচ্ছে প্লাস নম ধাতু, উপসর্গ প্লাস নম ধাতু। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু যেহেতু নম ধাতু সরাসরি নেই, একটা নম ধাতু থেকে উৎপত্তি হওয়া অপর একটা ধাতু এখানে আছে, তাই আমাদেরকে লিওপ প্রয়োগ করতে হবে। মূল ধাতু না থাকলে তোয়াজ প্রয়োগ করা যাবে না। বুঝা গেছে? হ্যাঁ, বুঝে গেছি, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। বুঝতে অসুবিধা থাকলে বলতে পারেন, নয়তো আমরা সামনে এগোবো। আচ্ছা, কেউ কিছু বলছেন না, ধরে নিচ্ছি যে বুঝতে পেরেছেন। তো আমরা আগের যে ইয়েটা পড়েছি তুমুন প্রত্যয়, দেখেছি যে
ধাতুর প্রত্যয়ের সবটা যুক্ত হয় না, একটা প্রত্যয়ের সবটুকু ক্রিয়ার সাথে যুক্ত হয় না, একটা অংশ যুক্ত হয়। যেমন তুমুন থেকে তুম যুক্ত হয়েছিল, গন্তুম, পঠিতুম, হাসিতুম। এখানে হাসি তুমুন হয়নি, কিন্তু হাসি তুম হয়েছে। তুমুনের শুধু তুমটা যুক্ত হয়েছে ক্রিয়ার সাথে। তো সেইমভাবে তোয়াজ বা লিওপেরও একটা অংশ যুক্ত হবে, পুরো তোয়াজ যুক্ত হবে না। যেমন খাদ যুক্ত তোয়াজ, খাদিত তোয়াজ হবে না, একটা অংশ যুক্ত হবে। তোয়াজ থেকে তোয়াজ ভাঙলে আমরা পাই কয় হসন্ত যুগ তয় হসন্ত যুগ ও আকার। এখন এখান থেকে কয় হসন্ত কয় হসন্ত আর আকার এইটুকু আকার তো লোপ হচ্ছে না, কয় হসন্তটা লোপ পেয়ে যাবে, ঠিক আছে। তয় বয় সংযুক্ত আকারটা থাকবে। তো এই তয় বয় সংযুক্ত আকার মানে তোয়াটা ধাতুর সাথে যুক্ত হবে। আর ধাতুর সাথে সাধারণত একটা ইকার আসে, তবে যেই ধাতুগুলোতে আগের থেকে কোনো কার থাকে সেগুলোতে এক্সট্রা ইকার আসে না, ঠিক আছে। যেমন খাদ যুক্ত তোয়াজ, এটা হয় খাদিত তোয়া। খাদের সাথে তো কোনো এক্সট্রা কার নেই, ইকার আকার উকার এগুলো নেই। তো দয়ের সাথে ইকার আসবে, তারপর তয় বয় সংযুক্ত আকারটা যুক্ত হবে, খাদিত তোয়া। পট ঠয়ের সাথে তো কোনো কার নেই, তো এটাতেও ইকার আসবে, তারপর তয় বয় সংযুক্ত আকার যুক্ত হবে, কি হবে পঠিত তোয়া। লিখ যুক্ত তোয়াজ লিখিত তোয়া, হস যুক্ত তোয়াজ হসিত তোয়া, এভাবে হয়। আর আমি এখানে যে উদাহরণগুলো দিয়েছি এগুলো একটু ব্যতিক্রম, তাই দিয়েছি। আপনাদের বইয়ে আপনারা প্রত্যয় চ্যাপ্টারটা খুললে অনেকগুলো ধাতুর উদাহরণ পাবেন, আপনারা একটু দেখবেন ধাতুগুলো। আমি তো এখানে সবগুলো ধাতু দিতে পারিনি, কিছু বেছে বেছে যেগুলো হয়তো আপনারা ভুল করতে পারেন সেগুলো দিয়েছি। কিন্তু বইয়ে অনেক ধাতু আছে, আপনারা জাস্ট একবার রিডিং পড়লে আপনাদের মাথায় এটা ঢুকে যাবে যে কীরকম হচ্ছে। তো এখানে যেগুলো একটু ব্যতিক্রম সেগুলো আমি দিয়েছি, যেমন ক্ষিপ মানে হচ্ছে ছুঁড়ে ফেলা। হ্যাঁ, এই ধাতুটার সাথে তোয়াজ যুক্ত হলে হওয়ার কথা ছিল ক্ষিপিত তোয়া, এটা না হয়ে হচ্ছে ক্ষিপ তোয়া মানে ও আকারটা পয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, ক্ষিপ তোয়া হচ্ছে। তারপর নম ধাতু নমস্কার করা, এর সাথে তোয়াজ প্রত্যয় যুক্ত হয়ে নত্তুয়া হচ্ছে, নত্তুয়া। কিন্তু হওয়ার কথা ছিল কি নমিত্তুয়া নিয়ম অনুযায়ী, তো এখানে হচ্ছে কি নত্তুয়া, এটা একটু ব্যতিক্রম। তারপর ক্রিযুক্তোয়া, ক্রি মানে হচ্ছে কেনাকাটা, কেনা আর কি, কোনো কিছু কেনা। তো ক্রিযুক্তোয়া হওয়ার কথা ছিল কি কৃত্তুয়া, তাই হয়েছে। কৃতে তো আগে থেকে ইকার আছে, তাই এক্সট্রা ইকার আসছে না, কৃত্তোয়া হচ্ছে। তারপর ক্রীড যুক্তোয়াজ ক্রীডিত্তোয়া, এটা নিয়ম অনুযায়ী হচ্ছে ক্রীডিত্তোয়া। ক্রীড মানে হচ্ছে খেলা। নি ধাতু অর্থ হচ্ছে নেওয়া, নিযুক্তোয়াজ আগে থেকে ইকার আছে তাই এক্সট্রা কোনো ইকার আসছে না, কি হচ্ছে নিত্তুয়া। পা যুক্তোয়াজ পিত্তুয়া, এখানে আগে থেকে আকার আছে তো ইকার আসার কথা ছিল না, কিন্তু ইকার চলে এসেছে, কি হচ্ছে পিত্তুয়া। এগুলো একটু ব্যতিক্রম আর কি। তারপর ক্রিযুক্তোয়াজ আগে থেকে রিকার আছে তাই ইকার আসবে না, কৃত্তুয়া। ক্রি মানে হচ্ছে করা, আর কৃত্তুয়া মানে হচ্ছে করে। পিত্তুয়া মানে হচ্ছে পান করে, নিত্তুয়া মানে হচ্ছে নিয়ে, ক্রীডিত্তুয়া মানে খেলে, কৃত্তুয়া মানে কিনে, নত্তুয়া মানে নমস্কার করে, ক্ষিপ্তুয়া মানে ছুঁড়ে ফেলে। তারপর গম যুক্তোয়াজ কি হবে গত্তুয়া, ঠিক আছে। এটাও একটু ব্যতিক্রম। তো এই ব্যতিক্রমগুলো আমি লিখেছি। আচ্ছা, তোয়াজ প্রত্যয় যোগে কেমন হয় এটা দেখলাম, এবার আমরা লিওপ প্রত্যয় যোগে কেমন হয় ধাতুর রূপ সেটা দেখব। লিওপ থেকে আমাদের ইয় ফলাটা থাকে, বাকি অংশটা লোপ পেয়ে যায়, ল আর পয় হসন্ত লোপ পেয়ে যায়, ঠিক আছে। তো শুধু ইয় ফলাটা থাকে, ইয় ফলাটা আমাদের যোগ হয় ধাতুর সাথে। এখানে দেখুন অনেকগুলো ধাতু আছে যেগুলোর সাথে আমাদের উপসর্গ এসেছে। নম ধাতু নমস্কার করা, কিন্তু এর আগে এটা নম ধাতু থাকলে
কি হচ্ছিল, তোয়াচ হচ্ছিল না তোয়া হচ্ছিল। তো যখনই এর সাথে প্র উপসর্গ চলে এসেছে, একটা এক্সট্রা শব্দাংশ যুক্ত হয়ে গেছে, তো তখন তো আর মূল ধাতু থাকলো না, তাই তখন আমাদের লিয়োপ প্রয়োগ করতে হবে। তো লিয়োপ করলে ইয় ফলাটা যুক্ত হবে, কি হবে, প্রণম্য, প্রণম্য। তারপর আপ, আপ ধাতু, আপ মানে পাওয়া, আর এর আগে যদি আপ ধাতুর সাথে যদি আমাদের যুক্ত করতে হতো তাহলে তোয়াচ প্রত্যয় যুক্ত করতে হতো, তো তখন ওইটা হতো আপতুয়া, আপতুয়া এরকম। কিন্তু যখনই এর আগে প্র উপসর্গ চলে এসেছে তখন তো আমরা আর তোয়াচ প্রয়োগ করতে পারবো না, এখন আমাদের লিয়োপ প্রয়োগ করতে হবে, কি হবে, প্রাপ্য, প্রপূর্বক আপ, প্রাপ, এর সাথে লিয়োপ, প্রাপ্য, প্রাপ্য এরকম। তারপর গম ধাতু তো যাওয়া, গম ধাতুর সাথে তোয়াচ করলে গাত্তুয়া, কিন্তু যখনই গম ধাতুর আগে একটা উপ চলে আসবে, তখন একটা উপসর্গ, তো তখন আমরা আর তোয়াচ প্রয়োগ করতে পারবো না, লিয়োপ করতে হবে, কি হবে, উপগম্য, উপগত্তুয়া কিন্তু হবে না, তারপর প্রাপ্তুয়া হবে না, প্রণত্তুয়া হবে না, এগুলো সব লিয়োপ হবে যেহেতু আগে একটা করে উপসর্গ আছে, কি হবে, উপগম্য। তারপর 4 নম্বরটা দেখুন, জিয়া ধাতু, জিয়া ধাতুর সাথে যদি প্রয়োগ করতে হতো তখন হতো জিয়াত্তুয়া, কিন্তু আগে বি উপসর্গ এসেছে তাই আমাদের লিয়োপ প্রয়োগ করতে হবে, তো এই ক্ষেত্রে হবে বিজ্জিয়ায়, বিজ্জিয়ায়, ঠিক আছে। তারপর স্মৃ ধাতু স্মরণ করা, এরা স্মৃ ধাতুর সাথে প্রয়োগ করলে আমরা করতাম হচ্ছে স্মৃত্যুয়া, কিন্তু যখনই বি উপসর্গ আসবে তখন হয়ে যাবে বিস্মৃত্য, লিয়োপ করতে হবে, ইয় ফল আসবে, বিস্মৃত্য। তো লিয়োপ প্রত্যয়ের প্রয়োগেও অনেকগুলো ধাতু আপনাদের বইয়ে পেয়ে যাবেন, আপনারা রিডিং পড়বেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রূপগুলো কেমন হচ্ছে। এখানে সবগুলো তো দেওয়া সম্ভব নয়, আমি বেছে বেছে কয়েকটা দিয়েছি, তো এগুলো একটু দেখবেন আপনারা। তো তোয়াচ প্রয়োগ করলে কেমন হয়, লিয়োপ প্রয়োগ করলে কেমন হয় আমরা দেখলাম, এবার আমরা একটু প্রয়োগ করব। এর আগে বলুন কীরকম হয় দেখতে রূপটা, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। কারোর কোনো জিজ্ঞাসা আছে কীরকম হয় এটা নিয়ে? দিদি এখানে লেখা আছে জফলা বা ইও যুক্ত হয়, এখন কোথায় জফলা হবে আর কোথায় ইও হবে, দুইটাই তো লিয়োপ প্রত্যয়। যেখানে ধরুন কি বলে, আমি বলছি দাঁড়ান, এই যে জিয়া ধাতু, হ্যাঁ দাঁড়ান আপনি একটু মিউট করুন, আপনার আশপাশে শব্দ হচ্ছে। হ্যাঁ, যেখানে হচ্ছে ধাতুটা হসন্ত দিয়ে শেষ, বেশিরভাগ জায়গায় ইও ফলা হবে, কারণ আপনি যখন কয় হসন্ত যুগ ইও লিখবেন, আপনি বাংলা টাইপিংয়ের সময় দেখবেন কয় হসন্ত যুগ ইও লিখুন, লিখলে দেখবেন এটা ইও ফলা হয়ে গেছে। তো যেই ধাতুগুলো হসন্ত দিয়ে শেষ সেগুলোতে ইও ফলা হবে, যেমন নম ধাতু, ময়ের নিচে হসন্ত, তো লিও প্রত্যয় প্রয়োগ হয়ে এটা ইও ফলা হয়ে গেছে। আপ হসন্ত দিয়ে শেষ, ইও ফলা হয়ে গেছে। কিন্তু জিয়া ধাতু হসন্ত দিয়ে শেষ নয়, তো এটার ক্ষেত্রে ইও আছে, মানে ইও যুক্ত হয়েছে, উইথ জিয়াও হয়েছে, কারণ এখানে তো হসন্ত নেই, তো ইও ফলা হওয়ার কোনো চান্স নেই। তো এভাবে একটু মনে রাখতে হবে আর কি, এটা কোনো ব্যাকরণের নিয়ম নয়, এটা জাস্ট অবজারভেশন আর কি। আপনার হসন্ত থাকলে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ইও ফলা হয়ে যায়, আর হসন্ত না থাকলে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ইও হয়ে যায়, ঠিক আছে। এটা একটু আপনারা যদি উদাহরণগুলো দেখেন দেখবেন বেশিরভাগ ম্যাক্সিমাম এরকম হচ্ছে, আর হয়তো 1-2টা একটু ব্যতিক্রম পাওয়া যাবে, কিন্তু ম্যাক্সিমাম হসন্ত থাকলে ইও ফলা, হসন্ত না থাকলে ইও হচ্ছে। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন।
আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে? আচ্ছা, এবার বলুন আপনাদের আর কোনো জিজ্ঞাসা আছে কিনা, না থাকলে আমরা কিছু প্রয়োগ দেখব। আচ্ছা, আপনারা কিছু বলছেন না তো, আমরা একটু প্রয়োগে চলে যাই। দেখুন এখানে অনেকগুলো। বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলুন। একটা জিজ্ঞাসা ছিল, হ্যাঁ বলুন। ওই যে আগেরটা এখন নিচের অংশটা আহ, হ্যাঁ নিচের অংশটা স্মৃ, এখানে হসন্ত নেই কিন্তু ইও ফলো চলে আসছে। হ্যাঁ, এখানে আপনার স্মৃধাতুটা কিন্তু ইয়োফলাটা আপনার স্মৃধাতুর সাথে যুক্ত হয়নি। এটা প্রয়োগের সময় একটা তয় হসন্ত আসে, তো এই জন্য ইয়োফলা এসেছে আর কি। মানে তয় হসন্তটা আসায়, যদি স্মৃধাতুর সাথে প্রয়োগ হতো তাহলে ইয় হতো। আর একটু ব্যতিক্রম তো থাকবে বলেছি, কিছু তো ব্যতিক্রম থাকবে। হ্যাঁ, আর ওটা হচ্ছে আপনার ব্যাকরণের কোনো নিয়ম নয়, ওটা জাস্ট অবজারভেশন। মানে আমার দেখে এরকম মনে হয়েছে তাই আমি আপনাদের বললাম, ওটা কোনো বইয়ে লেখা নেই। আপনি যখন এখানে তো মাত্র 5-6টা উদাহরণ, আপনি বইটা খুলে যখন সবগুলো উদাহরণ দেখবেন ম্যাক্সিমাম এটা মিলে যাচ্ছে। তো এটা জাস্ট মনে রাখার উপায়। আর যেগুলো ব্যতিক্রম সেগুলো আমাদের একটু মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, আমরা একটু প্রয়োগে চলে যাই। এই যে প্রয়োগগুলো, এগুলো আপনার তুমুন প্রত্যয় এবং কি বলে তোয়াজ প্রত্যয় এবং লিয়ব প্রত্যয়, তিনটার মিক্স, তিনটা মিলে আছে। তো আমরা সবগুলো একটু চেষ্টা করব। আগে এই তিনটা আপনাদের 3 মিনিট সময় দিলাম, একটু করে ফেলুন। আরও আছে ওই পরের পৃষ্ঠায় প্রয়োগ, আগে এই তিনটা করুন, তারপর আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব। 45 বাজে 48 অবধি আপনারা করে ফেলুন, আর করা হয়ে গেলে একটু হ্যান্ড রাইজ করবেন। বুঝে বুঝে করবেন যে ক্রিয়াটা দ্বারা, অসমাপিকা ক্রিয়াটা দ্বারা কি আমার কারণ বুঝাচ্ছে নাকি আগে পরের বিষয়টা আসছে। কারণ বুঝালে তুমুন প্রয়োগ করবেন, তুমুনের তুম যুক্ত হয়, আর আগে পরে হলে তোয়াজ বা লিয়ব প্রয়োগ করবেন। বুঝে বুঝে আমরা আলোচনা করব, এর আগে আপনারা একটু করে ফেলুন, করে হাত তুলুন।
48 বেজে গেছে, 48 বেজে গেছে, কেউ করেননি? আচ্ছা, কে কে চেষ্টা করেছেন? আমি করেছি দিদি ভাই। আচ্ছা, বলুন দেখি, বুঝিয়ে না বুঝি। বলুন দেখি একটু আমাদের। অহম পঠন্তু বিদ্যালয় গচ্ছামি। আচ্ছা, তারপর? তারা রক্ষা করছে, দ্বারে অবস্থান করছে, তে রক্ষত্ব দ্বারে তিষ্ঠন্তি। বিড়ালটি খাইতে ভোজনালয়ে প্রবেশ করেছে। বিড়ালহ ভোজ্যীয় ভোজনালয় প্রবিশতি। আচ্ছা, প্রথমটায় আপনি কি প্রত্যয় প্রয়োগ করেছেন? তুমুন। আচ্ছা, পর ধাতুর সাথে তুমুন করলে কি হয়? পঠন্তু না পঠতু, এখানে তো পঠতু তো আপনার লোট লকারের প্রথম পুরুষের একবচনের রূপ। প্রথম না, নিয়মটা কি ছিল আমি বলে দিচ্ছি। প্রথম ধাতুর সাথে একটা ইকার আসবে আর তুম যুক্ত হবে তুমনে, তাহলে কি হবে বলুন? পঠিতুম। পঠিতুম। তাহলে পঠন্তু হবে না বা পঠতু হবে না। আপনি বুঝতে পেরেছেন, কিন্তু রূপটা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, পরেরটায় কি প্রত্যয় প্রয়োগ করেছেন? পরেরটায় আপনার তোয়াজ প্রত্যয় হয়েছে। তোয়াজ? হ্যাঁ। কেন তোয়াজ কেন? আমাকে বলুন যে অসমাপিকা ক্রিয়া কোনটা আর সমাপিকা ক্রিয়া কোনটা? রক্ষ। হ্যাঁ, রক্ষ ধাতুটা কি ক্রিয়া, সমাপিকা না অসমাপিকা? অসমাপিকা মনে হচ্ছে। হ্যাঁ, আর সমাপিকা ক্রিয়া কোনটা? সমাপিকা ক্রিয়া হবে রক্ষিত হবে নাকি? না না, আমি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দিন। কি হবে এটা আমরা পরে যাব। এখানে ক্রিয়া কোনটা, কাজ কয়টা আছে এই বাক্যে দেখুন তো, কোন দুইটা কাজ? তারা রক্ষা করতে দ্বারে অবস্থান করছেন, এই বাক্যটায় কাজ কয়টা আছে? রক্ষা, দ্বারে আর অবস্থান। দ্বারে তো দরজা, দ্বার মানে দরজা, তাহলে ওটা ক্রিয়া না। রক্ষা করা আর অবস্থান করাটা হচ্ছে কাজ, ঠিক আছে? এখন তারা অবস্থান করছেন আর তারা রক্ষা করতে, এই দুইটার মধ্যে কোনটা বাক্য হলো? তারা অবস্থান করছেন, এটা কি একটা বাক্য হলো? না। কেন? এটা তো একটা বাক্য। তারা অবস্থান করছেন, এতটুকু তো আমরা চাইলে দাঁড়িয়ে দিয়ে দিতে পারবো, এতটুকু একটা বাক্য হয়। কিন্তু তারা রক্ষা করতে এতটুকু বলে থেমে গেলে এটা বাক্য হবে না। আপনাকে যদি কেউ বলে তারা রক্ষা করতে, তাহলে আপনি তার দিকে তাকিয়ে থাকবেন না, পরে আরো কি বলে শুনতে, এটা কিন্তু বাক্য হচ্ছে না। তো রক্ষা করতেটা তাহলে আমাদের কি ক্রিয়া, সমাপিকা না অসমাপিকা? অসমাপিকা। ভেরি গুড। আর অবস্থান করাটা কি ক্রিয়া? এটা সমাপিকা। হ্যাঁ, এবার বলুন, অবস্থান করার কারণ কি রক্ষা করা, নাকি অবস্থান করা আগে হবে রক্ষা করা পরে হবে? রক্ষা করারই তো আগে হবে না, আগে হবে কি পরে হবে এটার আগে দেখতে হবে এটা কারণ কিনা। অবস্থান করার কারণ রক্ষা করা কিনা বলুন। হ্যাঁ, অবস্থান করার কারণ রক্ষা করার জন্য অবস্থান করছে। তো তাহলে তো তুমুন প্রয়োগ করতে হবে, তোয়াজ করলে হবে না।
তুমুন। হ্যাঁ, রক্ষ ধাতুর সাথে তুমুন করলে কি হবে? রক্ষতু। রক্ষিতুম। রক্ষিতুম। আগে ইকার আসবে, হ্যাঁ, ধাতুর সাথে। রক্ষিতুম। হ্যাঁ হ্যাঁ, আগে ইকার আসবে, তারপর তুম যোগ করতে হবে। আচ্ছা, তারপর 3 নম্বরটা আপনি কি বলেছিলেন? এইটা আপনার যে লিয়ব ধাতু। লিওপ কেন? লিয়ব হচ্ছে আপনার সমাপিকা। না না, লিওপ বিড়াল। আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন। হ্যাঁ, আপনি আগে বলুন এই বাক্যে ক্রিয়া কয়টা? ক্রিয়া কোন দুইটা? দুইটা আছে, এখন কোন দুইটা ক্রিয়া? একটা প্রবেশ আর একটা খাইতে। হ্যাঁ, প্রবেশ করাটা একটা ক্রিয়া, খাওয়াটা একটা ক্রিয়া। এবার আমাকে বলুন কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা? অসমাপিকা খাইতে। আর সমাপিকা? প্রবেশ। হ্যাঁ, প্রবেশ। এবার বলুন অসমাপিকা ক্রিয়াটা কি সমাপিকা ক্রিয়ার কারণ? বোঝাই বলতে পারবো না। না না, আপনি জাস্ট হ্যাঁ কি না বলুন। এই বিড়াল যে খাবে, খাওয়াটা কি ভোজনালয়ের প্রবেশ করার কারণ কি না বলুন। হ্যাঁ। হ্যাঁ, কারণ হলে তাহলে তুমুন হবে, তুয়াজ বা লিওপ হবে না। কারণ যেহেতু বোঝাচ্ছে, তাহলে লিওপ হবে না, কি হবে? তুমুন হবে। কোথায় প্রয়োগ করতে হবে? খাদ ধাতুতে। তাহলে ইকার আর তুম যোগ করলে কি হবে বলুন? দয়ের সাথে ইকার যোগ করুন আর তুম যোগ করুন, কি হবে? খাদ ধাতুর সাথে ইকার যোগ করুন, দয়ের সাথে। খাদ ধাতু তো, এর সাথে ইকার যোগ করুন, কি হবে? খাদিতুম। এই তো, ভেরি গুড, খাদিতুম। তাহলে বিড়ালঃ খাদিতুম ভোজনালয়ম প্রবিশতি। বুঝা গেল এই তিনটা? ভুলগুলো বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার উপরে 1 নাম্বারটা একটু দেখুন। আমি ওই আপনাদের যেদিন তুমুন পড়িয়েছিলাম সেদিন ওই প্রথম বাক্যটায় হচ্ছে হাটিয়াটা কেটে দিয়েছিলাম, কারণ তখন তো আপনারা তোয়াজ লিওপ পড়েননি। তো এখন তো আপনারা পড়েছেন। এখানে দেখুন, আমি পড়তে বিদ্যালয়ে যাব, এর আগে হাঁটিয়া একটা শব্দ আছে, মানে হেঁটে। আমি হেঁটে পড়তে বিদ্যালয়ে যাব, তার মানে এই বাক্যে কিন্তু 3টা ক্রিয়া আছে। একটা হেঁটে, একটা পড়তে, একটা হচ্ছে যাব। তো আমি হাঁটিয়া বা আমি হেঁটে বললে বাক্য হয় না, তার মানে হেঁটেটা অসমাপিকা ক্রিয়া। আমি পড়তে, এটাও বাক্য হয় না, তাহলে পড়তেটা অসমাপিকা ক্রিয়া। আমি যাব, এটা কিন্তু বাক্য হয়, তাহলে যাবটা সমাপিকা ক্রিয়া। তার মানে এই বাক্যে 2টা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া আছে। তো এর মধ্যে যাওয়ার কারণ হচ্ছে পড়া, আর হাঁটাটা আগে হয়, যাওয়াটা পরে হয়। তাহলে কারণার্থক ধাতুও আছে, আগে পরের বিষয়ও আছে। হাঁটা কিন্তু কারণ না যাওয়ার, কিন্তু হাঁটাটা আগে হচ্ছে, যাওয়াটা পরে হচ্ছে। তাহলে হাঁটাতে আমরা লিওপ বা তোয়াজ প্রয়োগ করব, আর পড়াতে হচ্ছে আমরা তুমুন প্রয়োগ করব, যেটা আমরা করেছি, কিন্তু হাঁটাটা আমরা অনুবাদ করিনি। তো হাঁটা হচ্ছে কোন ধাতু বলতে পারবেন? হাঁটা কোন ধাতু? এটা আপনারা পড়েছেন এই ধাতুটা, কেউ বলতে পারবেন না হাঁটা কোন ধাতু? হাঁটা হচ্ছে চল ধাতু, চল। তো এটার সাথে কি তোয়াজ হবে না লিওপ হবে, একটু বলুন তো। কেউ বলুন, তোয়াজ হবে না লিওপ হবে?
হ্যাঁ, কেন তোয়াজ হবে, কেন লিওপ হবে না বলুন তো? তো আজ হচ্ছে আমার কাছে আগে হাঁটতে হবে, এরপরে বিদ্যালয়ে যাব। তো যেটা আগে হচ্ছে তার সাথে তোয়াজ প্রত্যয়টা হবে। না, এটার সাথে তো লিওপও হতে পারতো, কারণ লিওপেরও প্রয়োগ সেম। কিন্তু কেন আমি লিওপ করব না, কিন্তু তোয়াজ করব? উপসর্গ আছে নাকি চল ধাতুর আগে? আহ, উপসর্গ না নেই। তাহলে এই জন্য আমরা তোয়াজ করব, যেহেতু উপসর্গ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উপসর্গ নেই সেজন্য তোয়াজ। তাহলে তোয়াজ প্রয়োগ করলে কি হবে রূপটা বলুন তো? একটা, চলিত্বা। বাহ, খুব সুন্দর। তাহলে পুরো বাক্যটা হবে অহম চলিত্বা পঠিতুম বিদ্যালয়ম গচ্ছামি। এই হলো আমার এই বাক্য তিনটা। আরও আছে বাক্য 4 নম্বর, আমরা আলোচনা করে ফেলি। কি আছে? যুবকটি চা পান করতে দোকানে যাচ্ছে। পান করা একটা ক্রিয়া, যাওয়াটা একটা ক্রিয়া। তো যাওয়ার কারণ পান করা। আমাদের পান করাটা তো অসমাপিকা ক্রিয়া, আর যাওয়াটা সমাপিকা ক্রিয়া। আর যাওয়ার কারণ হচ্ছে চা পান করা। আর আগে পরের বিষয়টা তাহলে আসবে না, যেহেতু পান করাটা কারণ, তাই এটাতে আমাদের কারণ অর্থে তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হবে। তো পা ধাতুর সাথে তুমুন প্রত্যয় প্রয়োগ করলে পাতুম হয়, পাতুম। যুবকঃ চায়ম পাতুম আপনম গচ্ছতি, এরকম হবে। তারপর পরেরটা কি আছে? সে চলচ্চিত্র দেখতে চিত্রালয়ে যাচ্ছে। এখানে দেখাটা একটা ক্রিয়া, যাওয়াটা একটা ক্রিয়া। তো দেখিতে এটা হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়া, যাওয়াটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যাওয়ার কারণ দেখা, তাই দেখাতে হচ্ছে আমার তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হবে, যেহেতু এটা কারণ অর্থে আছে। তো দেখা দৃশ ধাতু, এর সাথে তুমুন প্রয়োগ করলে হয় দ্রষ্টুম। এটা একটু ভিন্ন, দ্রষ্টুম। তাহলে বাক্যটা কী হবে? সা চলচ্চিত্রম দ্রষ্টুম চিত্রালয়ম গচ্ছতি। তো এগুলো তুমুন প্রত্যয়ের প্রয়োগ ছিল। এবার দেখুন এটা কি আছে? বালকটি জল পান করে খাচ্ছে। এখানেও দুইটা ক্রিয়া আছে, একটা করা, একটা খাওয়া। পান করা একটা ক্রিয়া, আর খাওয়াটা একটা ক্রিয়া। আপনাদের মনে হতে পারে পান করে আবার খায় কিভাবে? এটা বোঝাতে চাইছে যে সে জল পান করে ভাত বা অন্য কিছু একটা খাচ্ছে, আগে জল পান করছে তারপর খাচ্ছে। তো খাওয়ার কারণ তো পান করা নয়। তো এখানে তাহলে যেহেতু কারণ এর বিষয়টা মিলছে না, দেখতে হবে যে আগে পরের বিষয়টা মিলছে কিনা। তো খাওয়া আগে হচ্ছে, পান করাটা আগে হচ্ছে, তারপর খাচ্ছে, তার মানে পান করাটা আগে হচ্ছে, আগে পরের বিষয়টা মিলে যাচ্ছে। তাই পান করাতে আমাদের তোয়াজ প্রয়োগ বা লিওপ প্রয়োগ করতে হবে। তখন তোয়াজ করব না লিওপ করব? পা ধাতু, এটা মূল ধাতু, এর আগে পরে কোনো এক্সট্রা শব্দ নেই, তাই এটাতে আমাদের তোয়াজ প্রয়োগ করতে হবে, লিওপ করা যাবে না। তো পা ধাতুর সাথে তোয়াজ করলে হয় পিত্বা। বালকঃ জলম পিত্বা খাদতি, এটা গেল। পরেরটা দেখুন, কাজ করে গৃহে যাও। কাজ করে গৃহে যাও, যাওয়া একটা ক্রিয়া, করা একটা ক্রিয়া। তো কাজ করা, গৃহে যাওয়ার কারণ কিন্তু কাজ করা নয়। গৃহে যাওয়ার কারণ যেহেতু কাজ করা নয়, এবার দেখি যে আগে পরে আসছে কিনা। হ্যাঁ, আগে কাজটা করতে হবে, তারপর গৃহে যাবে, তার মানে আগে করা তারপর যাওয়া। অসমাপিকা ক্রিয়াটা আগে হচ্ছে, সমাপিকা ক্রিয়াটা পরে হচ্ছে, তাই অসমাপিকা ক্রিয়ায় আমাদের তোয়াজ প্রয়োগ করতে হবে। তাহলে ক্রি ধাতুর সাথে তোয়াজ করলে কৃত্বা। কার্যম কৃত্বা গৃহম গচ্ছ। কার্যম কৃত্বা গৃহম গচ্ছ। পরেরটা কি আছে? ছাত্ররা বিদ্যালয়ে গিয়ে পড়ে। যাওয়া একটা ক্রিয়া, পড়া একটা ক্রিয়া। তো
পড়াটা যাওয়ার কারণ নয়, তাই না? পড়াটা যাওয়াটা পড়ার কারণ নয়। তো যেহেতু যাওয়াটা পড়ার কারণ নয়, তাই আমাদের দেখতে হবে আগে পরের বিষয় আসছে কিনা। তো যাওয়াটা নিশ্চয়ই আগে হয়, বিদ্যালয়ে গিয়ে তো আমরা পড়ি, তাই না? যাওয়ার আগে তো আমরা পড়ে ফেলতে পারি না, তো যাওয়াটা আগে হচ্ছে। তো যাওয়া ধাতুতে তাহলে আমাদের তোয়াচ বা লিয়ব প্রয়োগ করতে হবে। এখন গম ধাতু তো মূল ধাতু, এর আগে উপসর্গ নেই, তাই এটাতে আমাদের তোয়াচ প্রয়োগ করতে হবে। তো গম যুগ তোয়াচ, এটা হয় গত্তুয়া, একটু আগে আমরা পড়ে এসেছি গত্তুয়া। তাহলে কি হচ্ছে? ছাত্রাহা বিদ্যালয়ম গত্তুয়া পঠন্তি। তো গেল, আরও কিছু আছে, দেখুন এগুলো সব উপসর্গযুক্ত ধাতু। পড়া ভুলে গিয়ে সে কাঁদছে। তো এখানে কাঁদাটা একটা ক্রিয়া, ভুলে যাওয়াটা একটা ক্রিয়া। এখন কান্নার কারণ তো ভুলে যাওয়া নয়, বরং কান্নার কারণ ভুলে যাওয়া নয়, এরকম নয়, ভুলে যাওয়াটা ইয়ের কারণ নয়। তো এখানে আমাদের আগে ভুলে গেছে, আগে ভুলে গিয়ে তারপর কাঁদছে, তাই না? ভুলে যাবে বলে কাঁদছে না, ভুলে যাওয়ার জন্য কাঁদছে না, তার মানে এটা কারণার্থক ধাতু নয়। ভুলে যাওয়ার জন্য যেহেতু কাঁদছে না, বরং ভুলে গিয়ে কাঁদছে, তার মানে এখানে আগে পরের বিষয়টা আসবে। তো আগে পরের বিষয় এলে আগে যেটা হচ্ছে মানে ভুলে যাওয়া, এটাতে তোয়াচ বা লিয়ব প্রয়োগ করতে হবে। এবার দেখি যে ধাতু কি আছে। বি প্লাস স্মৃ ধাতু, স্মৃটা মূল ধাতু আর বিটা হচ্ছে উপসর্গ। যেহেতু উপসর্গ আছে তাই আমাদের তোয়াচ প্রয়োগ করা যাবে না, লিয়ব প্রয়োগ করতে হবে। তো লিয়ব প্রয়োগ করলে ইও আসবে। তো বি যুগ স্মৃ যুগ লিয়ব হয় বিস্মৃত্য। একটু আগে আমরা পড়ে এসেছি। তাহলে কি হবে? পাঠম বিস্মৃত্য সহ ক্রুন্দতি, পাঠম বিস্মৃত্য সহ ক্রুন্দতি, এরকম। তারপর বইটি এনে পড়ো, পড়াটা একটা ক্রিয়া, আনাটা একটা ক্রিয়া। এবার পড়ার কারণ তো আনা নয়, বরং আনবে আগে তারপর পড়বে, আগে আনবে তারপর পড়বে। তো আনাটা হচ্ছে আগে হবে, পড়াটা পরে হবে। তো আনাতে আমাদের হয় লিয়ব নয় তোয়াচ। এখন ধাতু আছে আপূর্বক নি ধাতু। তো আপূর্বক নি ধাতু যদি হয়, নি হচ্ছে মূল ধাতু, আ হচ্ছে উপসর্গ, উপসর্গ আছে তাই লিয়ব প্রয়োগ করব। কি হবে? আনিয়া, আনিয়া। এখানে কিন্তু নিয়ের সাথে হসন্ত নেই, তাই এখানে ইও আসবে, এখানে ইও ফলা আসবে না, আনিয় হবে, ইও আসবে। তাহলে পুস্তকম আনিয়া পঠ, এখানে লোট লকার প্রয়োগ হচ্ছে, যেহেতু আদেশ টাইপ একটা বাক্য এখানে অনুবাদ হচ্ছে, তাই লোট লকার প্রয়োগ হচ্ছে। তারপর পরেরটা কি আছে? উপহারটি পেয়ে সে আনন্দিত হয়েছে। আনন্দিত হওয়া একটা ক্রিয়া আর পাওয়াটা একটা ক্রিয়া। এখন পাওয়াটা আগে হচ্ছে, পাওয়াটা হওয়ার কারণ নয়, বরং পেয়ে তারপর আনন্দিত হচ্ছে। তো পাওয়াটায় আমাদের তোয়াচ বা লিয়ব প্রয়োগ করতে হবে। তো যদি তোয়াচ বা লিয়ব প্রয়োগ করি, কোনটা করব? ধাতুর দিকে তাকাতে হবে। শুধু আপ অর্থও কিন্তু পাওয়া, শুধু আপ প্রয়োগ করলে আপ তোয়া হতো, কিন্তু যেহেতু এখানে প্রপূর্বক আপ প্রয়োগ করতে বলেছে, তাই আমাদের আপতুয়া দিলে হবে না বা প্রাপ্তুয়া দিলেও হবে না। যেহেতু উপসর্গ আছে, তাহলে ইও ফল আসবে। কি হবে? প্রাপ্য। আপনারা যারা বাংলায় সন্ধি পড়েছেন, সংস্কৃতে সন্ধি তো এখনও পড়েননি, তারা জানেন অযুগ আ সমান আ, তো এর সাথে আ যুক্ত হয়ে প্রা হয়ে যাচ্ছে, প্রাপ্য হবে। তাহলে কি হচ্ছে? বাক্যটা উপহারম প্রাপ্য সহ আনন্দিতম ভবতি, উপহারম প্রাপ্য সহ আনন্দিতম ভবতি। তো আমাদের বাক্য শেষ। এখানে পরে হচ্ছে আমাদের ইয়েগুলো, মানে এটাকে কি বলে, উত্তরগুলো দেয়া আছে, আমরা PDF দিয়ে দিব, তখন আপনারা একটু মিলিয়ে দেখবেন। আগে নিজেরা একবার চেষ্টা করবেন, যেহেতু আমাদের সময় অল্প, তাই আমি শেষেরগুলো সব বলে দিলাম আপনাদের করতে না দিয়ে। তো আপনারা ক্লাস শেষে একটু, সবগুলো তো বলেই দিলাম,
এরপরেও নিজে একবার চেষ্টা করবেন, নিজে চেষ্টা করে তারপর হচ্ছে পরে যে আনসারগুলো দেয়া আছে এগুলোর সাথে একটু মিলিয়ে নেবেন। তো তাহলে আপনারা যাচাই করতে পারবেন যে আপনারা কতটুকু বুঝলেন, এবং করতে গিয়ে যদি মনে হয় আপনি বুঝতে পারছেন না, আমাকে সাথে সাথে মেসেজ করবেন। আমাকে না হোক আপনি প্র্যাকটিস গ্রুপে মেসেজ করবেন, আমি যদি ফ্রি না থাকি বাকি 2জন টিচারের যে কোনো একজন আপনাকে আনসার দিয়ে দিবে। তো আপনারা একটু কাইন্ডলি প্র্যাকটিসটা করবেন, বুঝতে না পারলে আমাদেরকে জানাবেন, আমরা যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করব। তো আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা ক্লাস আজকে এখানে শেষ করব। কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। দিদি একটু জিজ্ঞাসা ছিল, ওটা হচ্ছে ওই যে বাক্য গঠনে আগের নিয়মগুলো তো ঠিক থাকবে না, যে কারক বিভক্তি এগুলো তো ঠিক থাকবে একদম, মানে এগুলোর সঙ্গে বাড়তি হচ্ছে তোয়াজ অথবা লিয়ব প্রত্যয়, এটাই তো না? এখন আমরা তো আগে শুধু কর্তা কর্ম ক্রিয়া, তারপর এক্সট্রা ওই তৃতীয়া চতুর্থী পঞ্চমী এগুলো প্রয়োগ করে বাক্য করেছি। তো এখন এর বাইরে গিয়ে আরও কিছু শব্দাংশ থাকে, এরকম খাইতে পড়তে লিখতে এরকম টাইপ শব্দ থাকে, কিন্তু এগুলো তো কারক বিভক্তির আন্ডারে পড়ে না। তো এগুলোর জন্য আমরা তোয়াজ লিয়ব প্রয়োগ করব, আর বাকি সব নিয়ম আগের মতো থাকবে। ক্রিয়া নির্ণয়, কর্তা নির্ণয়, কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া সব আগের মতো থাকবে, শুধু এক্সট্রা এগুলো। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আছে কারোর জিজ্ঞাসা? কেউ বলছেন না কিছু, তার মানে আমি ধরে নিচ্ছি কোনো জিজ্ঞাসা নেই। হ্যাঁ, রতন মহোদয় বলুন। রতন মহোদয়, আপনি আনমিউট করেছিলেন, কিছু বলবেন? না, আজকে একটু বুঝতে পেরেছি, এতদিন এই প্রত্যয়টা মাথায় ধরে নাই। আজকে যে হয়ে বুঝালেন কিছুটা হলো বোধগম্য আসতেছে। এই তো আস্তে আস্তে সবই বুঝতে পারবেন, কোনো অসুবিধা নেই। তুমুন প্রত্যয় তো আগের দিন পড়িয়েছিলাম, এটা তো আবার রিভাইজ হলো, তাহলে আশা করি দুটোই বোঝা গেল। তখন থেকে আজকে যখন আবার একটু ওইটার উপরে একটু টাচ দিচ্ছেন, জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবং আগামী ক্লাসে আজকের তোয়াজ এবং লিয়ব এটা যদি একটু টাচ দেন, তাহলে আবার যতটা বিস্তৃত হবে ওটা আবার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি তো প্রতি ক্লাসেই চেষ্টা করি আগের ক্লাসটা একটু টাচ করে দেওয়ার। অনেক সুন্দর ক্লাস, কিছুটা হলো বোধগম্য আসছে। ঠিক আছে, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা একটু শেষ করব শান্তি দিয়ে। আপনারাও আমার সাথে সাথে শান্তি দিবেন। আর ক্লাস শেষে আমি এটা সবসময় বলি যে মহারাজও বলতেন যে কাজগুলো আপনারা ক্লাস শেষে বসেই করে ফেলবেন। এই যে বললাম বাক্যগুলো চেষ্টা করবেন। আপনারা চাইলে ওই শূন্যস্থানের জন্য আপনাদের শুধু একটা ঘর রাখা আছে না, এটা না করে শুধুমাত্র মানে পুরো বাক্যটাই আপনি নিজে অনুবাদ করতে চেষ্টা করতে পারেন। মানে এই যে ধরুন বালকটি জলপান করে খাচ্ছে, এই বাক্যটা খাতায় তুলে নিয়ে কি দেয়া আছে এটা না দেখে পুরো বাক্যটাই নিজে নিজে অনুবাদ করার চেষ্টা করুন। তারপর এটা মিলিয়ে দেখুন যে আপনি কতটুকু বুঝতে পারলেন। এবার মিলাতে গিয়ে যদি দেখেন আপনার সাথে এটা মিলছে না, কিন্তু কেন মিলছে না আপনি বুঝতে পারছেন না, কারণ আপনার তো মনে হচ্ছে এটা এরকম হবে, তার জন্যই তো আপনি লিখেছেন, কিন্তু আপনি ভুলটা বুঝতে পারছেন না, তখন আমাদের স্মরণ করবেন। আমরা প্র্যাকটিস গ্রুপে বললে ভালো হয়, কারণ তাহলে যে আগে দেখবে সে রিপ্লাই করে দিবে। আর স্পেসিফিক্যালিও করতে পারেন, সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। আর স্পেসিফিক্যালি করাটাকে আমি ইন্সপায়ার করি না, যেহেতু আপনাদের প্র্যাকটিস গ্রুপ আছে, কারণ রোজ এত এত মেসেজ আসে না, অনেক সময় আপনাদের মেসেজগুলো নিচে চলে যায়, তখন আপনাদের মানে ভুল করে হয়তো কখনো কখনো আনসার দেয়া হয় না।
তো আপনারা হয়তো ভাবেন আমি আনসার দিচ্ছি না, সেই জন্য আপনারা আর প্রশ্নও জিজ্ঞাসা করেন না, এরকম হতে পারে, আপনার মনে হতে পারে যে আমরা আনসার দিই না। আসলে ওরকম নয়। আপনাদের ব্যাচ সহ আরও অনেকগুলো ব্যাচ আছে, গুরুকুলের ব্যাচ আছে, তারপর গীতা চণ্ডী কোর্স আছে। সব স্টুডেন্টরা এত জিজ্ঞাসা করে, মাঝে মাঝে আপনাদের জিজ্ঞাসা নিচে চলে যায়, এই জন্য অনেক সময় মিস হয়ে যায়। তাই আমি বলবো আপনারা পারলে হচ্ছে প্র্যাকটিস গ্রুপে জিজ্ঞাসাটা জানাবেন। যাই হোক, আমরা শান্তি দিচ্ছি, আপনারাও আমার সাথে শান্তি দিন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।